আমি জানি বাংলাদেশের ক্রিকেট এবং কোনো ক্রিকেটারকে নিয়ে ভালো কথা বললে আসলে এই মুহূর্তে কারোর ভালো লাগার কথা না। কারণ যে মুহূর্তে আপনারা এই কন্টেন্ট দেখতেছেন, যদি আদৌ কেউ দেখে থাকেন, তার আগেই বাংলাদেশের হেরে যাওয়ার কথা। যদি খুব প্রলয়ঙ্করী কিছু না ঘটে, ভয়াবহ আবহাওয়া দুর্বিপাকটা না হয়, তাহলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এতক্ষণে এই টেস্টে বাংলাদেশ হেরে গেছে। আমি শ্যুটটা রাতে করছি, বুঝতেই পারতেছেন। ফলে খেলা নিয়ে কোনো আলাপ নেই, শুধু একটা জিনিস নিয়ে আমরা যেটা আজকে সাবজেক্ট ঠিক করছি, তাসকিনকে নিয়ে একটু কথা বলি। তাসকিন ছেলেটা আসলে এই পর্যন্ত আসার জন্যই যে টেস্টে 6 উইকেট পাইলো, বর্ডারে চুমু দিল, এই পর্যন্ত আসার জন্য তার ক্যারিয়ারের যে বিশাল কষ্টটা করছে এবং জীবনের যে স্যাক্রিফাইসগুলো করছে এই সাদা জার্সিতে এরকম একটা পারফরমেন্স করবে বলে, সেই জিনিসটা একটু ছোট করে বলি এবং বলবো সে একেবারে সব শেষে গিয়ে যে ওকে নিয়ে বই লেখার কথাটা কেন আসলো এবং সেই বইটা কিভাবে লেখা হইতে পারে এবং সেই বই লেখার আবদারটা সে ও কোথায় কেন করছিল। দেখেন, তাসকিনের নাম জানি সম্ভবত 2009-10 এরকম একটা সময় থেকে। তাসকিন তখন আন্ডার 19ও খেলা শুরু করে নাই, সম্ভবত 17 বা আরও ছোটও হতে পারে। আমাদের এক কলিগ ছিল, ও আছে, আমি আসলে ছিল হয়ে গেছি, ও মানব জমিনে আছে, ইশতিয়াক। ও যেটা হয়, ও এই যে ঘরোয়া ক্রিকেট, তারপরে একদম বাচ্চাদের ক্রিকেট, এইগুলোর খুব খোঁজ খবর রাখে। তো তাসকিনের বাসা যদিও আমার বাসার একদম কাছে, পরবর্তীতে আমরা প্রতিবেশী হিসেবে ঘনিষ্ঠ হয়েছি, কিন্তু আমি জানতাম না যে একদম বাচ্চা লেভেলে এরকম একটা বোলার আছে। তো ইশতিয়াক প্রায় দিন মাঠে, আমাদের একই বিল্ডিংয়ে অফিস, আমি ইত্তেফাকে ছিলাম, ও মানব জমিনে। ও নিচে চা খেতে গেলেও দেখা হলে একটু গল্প করতো যে দাদা এরকম একটা ফাস্ট বোলার আসতেছে, দুর্দান্ত, দেখবেন 150-র উপরে বল করবে। আবার মাঠে গিয়েও এই গল্প করতো। তো ও ইনফ্যাক্ট ও কয়েকটা স্টোরিও করছে এই ছেলেটারে নিয়ে। তো আমরা যেটা হতো যে আমরা অনেকে ইশতিয়াককে নিয়ে মজা করতাম, কই তোর সেই ফাস্ট বোলার কই। ইশতিয়াক ব্যাপারটার পেছনে লেগেছিল, কারণ যে কোনোভাবে ওর খেলা দেখছে, দেখে ওর একটা ইমপ্রেশন তৈরি হয়েছে যে বাংলাদেশ থেকে একটা সত্যিকারের ফাস্ট বোলার বেরোবে। সেই ফাস্ট বোলারটারে প্রথম দেখলাম মিরপুরে, একদম লিকে হ্যাংলা একটা ছেলে, এত লম্বা মনে হয় তখন হয় নাই, একেবারে পিচ্ছি কিশোর টাইপের একটা ছেলে। আন্ডার 19-এ ডাক পাইছে, আন্ডার 19-এ ডাক পাইছে। সামনে দেখলাম, দেখেন এখন যারা আন্ডার 19-এ খেলতেছে এদের সবাইরে আপনারা দেখতেছেন কম বেশি, কিন্তু ওইভাবে আলাদা করে তো কারোর মনে থাকার কথা না। আমাদের একটু মনে আছে, কারণ ওই যে ইশতিয়াক। এরপরে যেটা হলো যে সিলেটে ওর একটা খেলা ছিল, ইংল্যান্ডের বিপক্ষে সম্ভবত একটা সিরিজ খেললো। ওই সিরিজটাও ইশতিয়াক যথারীতি বললো যে ও ফাটায় দিছে, খুব একটা বিশ্বাস করি নাই। তারপরে ওই ইংল্যান্ড ওই সিরিজটা খেলে যাওয়ার পরে ওই সিরিজে ইংলিশ কোনো একটা ক্রিকেটার ওর একটা ফুটেজ দিছিল ওর বোলিং অ্যাকশনের, মানে বোলিং ডেলিভারির। ও দৌড়ায় আসতেছে আর রান আপ দিয়ে এসে ডেলিভারিটা করছে। ওই সিরিজে একটা ম্যাচে বোধহয় 6 উইকেট নিয়েছিল, লঙ্গার ভার্সন ম্যাচ ছিল। ওই ফুটেজটা ইউটিউবে আপ করছিল একজন ইংলিশ ক্রিকেটার। আপ করে সে ওইখানে লিখছিল, ইংলিশ আন্ডার 19 টিমের ক্রিকেটার, সে ওইখানে ইউটিউবে ওই ফুটেজটা আপ করে লিখছিল যে লঙ্গার ভার্সনের ফাস্ট বোলিং এরকম হওয়া উচিত। বুঝতে পারতেছেন যে এই ছেলেটার ফাস্ট বোলিং তখন ইংলিশ ক্রিকেটারদের এবং কোচদের দৃষ্টি আকর্ষণ করছিল, এবং তারা ওই সময় বলছিল যে একটা পেস সেন্সেশন দুনিয়ায় আসতে যাচ্ছে, সে হচ্ছে বাংলাদেশি একটা ছেলে। তখন আমরা ওরে নিয়ে বেশ স্টোরি করলাম, সব পত্রিকা সব মিডিয়াতে স্টোরি হলো। সেই সেন্সেশন আজকে কালের চক্রে এই 2024 সালের একেবারে শেষ লগ্নে এসে ক্যারিয়ারে প্রথমবারের মতো 5 উইকেট পেল টেস্টে, এবং 5 উইকেট নিয়ে ইনফ্যাক্ট ইনিংস শেষ করছে 6 উইকেট নিয়ে। তাসকিনের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। দলের রেজাল্ট খারাপ হয়েছে, এই জন্য নিশ্চয়ই তাসকিন দল অন্তঃপ্রাণ ছেলে, ওর মনটা খারাপ। কিন্তু আমি বলি হিরো, দিস ইজ টাইম, যে এই দিনটার জন্য তুমি অপেক্ষা করতেছিলা, সেই পিচি বেলা থেকে তুমি ওয়েট করছে যে কবে তুমি লঙ্গার ভার্সনে সাকসেস পাবা। দেখো এই জিনিসটা আমি একটু আপনাদের বলি যে এই ছেলেটা এই সাদা জার্সিতে এরকম একটা পারফরমেন্সের জন্য কি পরিমাণে উদ্গ্রীব হয়েছিল। ও টি-20-তে ভালো খেলছে, ওয়ানডেতে ভালো খেলছে, এই সিজনে তো মনে হয় প্রায় 50 বা 50+ উইকেট নিয়ে নিল এই 2024 সালে। এক সময় আমাদের মাশরাফির 50-র কাছাকাছি একটা কালেকশন ছিল এক সিজনে, সেটা নিয়ে আমরা কত গর্ব করছি। আর হিরো এই সিজনে প্রায় 50 বোধহয় পার করে ফেলছে। তো যাই হোক, তারপরে ওর যে ক্ষুধাটা ছিল সেটা লঙ্গার ভার্সনের জন্য, একদম একদম। মানে আমি বাংলাদেশে, মানে আপনাকে এই মুহূর্তে বলতে পারবো যে এই টেস্ট দলে খেলতেছে যে 11 জন, এর ভিতরে অন্তত 5-6 জনের নাম বলতে পারবো যারা একদমই ঘৃণা করে টেস্ট খেলাটা, একদমই ঘৃণা করে। কাউরে আমি মানে ব্লেম করতেছি না, কিন্তু দিস ইজ আওয়ার কালচার। আমাদের দেশের ক্রিকেটাররা লঙ্গার ভার্সন খেলতে চায় না, এস্টাবলিশ তারকারা তো একদমই চায় না।
যাদেরকে আমরা অনেক বড় বড় হিরো মনে করি, আর সবাই হিরো, নিঃসন্দেহে হিরো, শর্টার ফরম্যাটের হিরো তো হিরো, তারা আসলে টেস্ট খেলে বাধ্য হয়ে, যেহেতু একটা বোর্ডের চাপ থাকে। না খেললে দেখা যাবে আবার সময় মতো এনওসি টেনওসি পাচ্ছে না, ঝামেলায় পড়তেছে, কন্ট্যাক্ট ভালো হবে না, এই কারণে টেস্ট খেলতে বাধ্য হয়। তা নাহলে এরা মনে প্রাণে ঘৃণা করে। সেটার অনেকগুলো আসপেক্ট আছে। এরা আসলে সারা বছর যেটা খেলে লঙ্কা ভার্সন, এটাতে ঘৃণা তৈরি হওয়ারই কথা এই খেলাটার উপরে। সেগুলো নিয়ে আরেকদিন আলাপ করবো। মোদ্দা কথা যে টেস্টের প্রতি প্রেম আমাদের খুব বেশি খেলোয়াড়ের নাই। এই মুমিনুল আছে, মুশফিক আছে, ওদের একটু প্রেমটা আছে, এছাড়া বেশিরভাগই নাই। সেখানে ফাস্ট বোলারদের তো এই প্রেমের কোনো প্রশ্নই আসে না। আমি আজকালকার এই হাসান, নাহিদ রানা এদের কথা ঠিক জানি না, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ফাস্ট বোলাররা দীর্ঘকাল ধরে টেস্ট মানে লঙ্কার ভার্সন খেলা একদম পছন্দ করতো না। ওই যে বেসিক কারণ উইকেট টুইকেট এইসব, তো সে যেটা বলছে আরেকদিন বলবো। এর মধ্যে তাসকিন, আমাদের তাসকিন আহমেদ তানজিম, সে একটা বিরল ব্যতিক্রম ছিল। সে যেদিন থেকে ওই আন্ডার-19 আসছে, বা হয়তো আরও আগে থেকে, এর আগে তো পরিচয় ছিল না, ফলে জানতে পারি নাই, তার ড্রিম হচ্ছে সে লঙ্গার ভার্সনে ভালো করবে, লঙ্গার ভার্সনে ভালো করতে হবে। যতবার ওর সঙ্গে কথা বলছি, ও নিষিদ্ধ হয়েছে রাতে, ওর বাসায় রাত 12টা পর্যন্ত কাটাইছি। ইন্টারভিউ নিয়ে এত 20 মিনিটের কাজ, কিন্তু ওর বাবা মা দৌড়ে ডিনার করাইছে, তারপরে ওর সঙ্গে গল্প করে মজা পাইছি। তাসকিনের সঙ্গে অনেক সময় কাটাইছে। এটা খুব পাট নেওয়ার কিছু নেই, বাংলাদেশের সব সাংবাদিকরাই ও সমানে সময় দেয়। ও হচ্ছে মাশরাফি হচ্ছে ওর আইডল, ফলে মাশরাফিও যেমন সবার সঙ্গে গল্প করে মজা পায়, ও সবার সঙ্গে গল্প করে মজা পায়। এবং ওর সঙ্গে যে একবার 20 মিনিট কথা বলছে, সে জানে যে এই ছেলেটা টেস্টের জন্য কি ব্যাকুল। কিন্তু নিয়তির খেলা দেখেন, 2017 সালে ও টেস্ট অভিষেক হলো, শর্টার ফরম্যাট অভিষেক তো বোধহয় আরও আগেই হলো। 2017 সালে 4-5টা টেস্ট খেললো, তারপরে 2017 সালে পরে টানা 4 বছর ও আর টেস্ট খেলতে পারলো না। ওই সময়টা যে ও কী করছে 21 সালের আগ পর্যন্ত, কি আকুলি বিকুলি করছে, আমি নিজে অন্তত 5বার স্টোরি করছি যে সাদা পোশাকের হাতছানি। একবার হেডিং এক এক রকম দিছি, একবার এটা দিছিলাম, এটা মনে আছে যে সাদা পোশাকের অপেক্ষায়, সাদা পোশাকের জন্য কান্না, এই টাইপের অনেক স্টোরি করছি। আমার তাসকিনের একটা কমন জিনিস ছিল, দাদা আমার না খুব মন পড়ে, আমার খুব টেস্ট খেলতে ইচ্ছা করে, টেস্টে ভালো করলেই না আমি ক্রিকেটার হব, টেস্টে ভালো করতে হবে, টেস্টে 5 উইকেট নিতে হবে, এটা ওর একেবারে লাইফ ছিল। এবং সেই জন্য ও কি লাইফে কি করছে, চেঞ্জটা করছে, সেটা একটু দেখেন। ও যদি টেস্ট খেলার জন্য এরকম মরিয়া না হতো এবং নিজের সাস্টেনেবল করার চেষ্টা না করতো, আজকে কিন্তু নাহিদ রানার গতি নিয়ে এত কথা হচ্ছে, আমি মোটামুটি কনফার্ম এই 2024 সালে তাসকিনের অন্তত 10টা ডেলিভারি থাকতো 150+। এটা সত্যি, একদম জেনে শুনে বলতেছি। 2020 সালে করোনা যখন আঘাত করলো আমাদের এখানে, তার আগে আগে ও কিন্তু 149-এ চলে গেছিল। সেটা আপনারা হয়তো টের পান নাই, কারণ ওইটা ওইভাবে স্পিড গানের সামনে ঘটে নাই, ওইটা ঘটছে মূলত আমাদের নেটে। তো আমাদের নেটে তখন ওই যে নাসুবার নেতৃত্বে যে আমাদের টিমটা, অ্যানালিস্ট টিমটা, এখন বোধহয় নাসুবা অ্যানালিস্ট না, তার আন্ডারে অ্যানালিস্টরা কাজ করে, তো তাদের একটা স্পিড গানের সামনে এটা সম্ভবত ও যখন ওই যে বোলিং অ্যাকশন নিয়ে একটু সাফার করতেছিল ওই সময়, সে কয়েকবার 149 এবং কেউ কেউ দাবি করে 150ও টাচ করে ফেলছে। ওই সময় ব্যাক টু ব্যাক কয়েকটা ইন্টারভিউ করছি আমি। ওর মেইন আসপেক্ট ছিল বেশিরভাগ সময়ই হচ্ছে স্পিড, কখনো কখনো মাশরাফির সঙ্গে রিলেশন, মাশরাফির কাছ থেকে ওই সময় কাটার শিখতেছিল। মাশরাফি মাঠে খুব একটা যেত না, ও মাশরাফির ফোন দিয়ে একা একা মাঠে আনাতো। দেখা যেত টিমের প্র্যাকটিস হচ্ছে সকালে, ও বিকালে মাশরাফির সঙ্গে সেশন করতেছে, এরকম বহু দিন হয়েছে। ও কাটার শিখতেছে, স্লোয়ার শিখতেছে, কিন্তু মেইনলি মাশরাফির কাছে যেটা শিখতো সেটা হচ্ছে পেজ জেনারেট করা। মাশরাফি নিজে একসময় স্পিড স্টার ছিল, ফলে সেইটা ওর শেখানো সহজ ছিল, এবং হিউজ পেজ জেনারেট করলো ওই সময়। কিন্তু দেখা গেল কি, ওই যে বারবার ও ওই যে 2019 বিশ্বকাপের আগে যেটা ঘটলো, অল্প একটুর জন্য ওয়ার্ল্ড কাপটা মিস করলো, জাস্ট বিপিএলে তখন তুঙ্গ ফর্মে, বিপিএলের টপ উইকেট শিকারী তখন পর্যন্ত, সে অবস্থায় সাইড লাইনে একটা বাউন্ডারি বাঁচাইতে গিয়ে ইঞ্জুরিতে পড়লো, বিশ্বকাপ শেষ। এভাবে তো বড় বড় টুর্নামেন্ট বারবার টেস্ট দলে নাম চলে আসতেছে, মানে দল ঘোষণা হবে তার আগের দিন ইঞ্জুরিতে পড়ছে, দল ঘোষণা হয়ে গেছে পরের দিন ইঞ্জুরিতে পড়ছে, এরকম ঘটনা 2017 থেকে 21 বারবার ঘটছে এই 4 বছরে। এখন ওর সামনে দুটো উপায় ছিল, এক হচ্ছে লঙ্গা ভার্সন পুরোপুরি ছেড়ে দেওয়া, মানে একদম ঘরোয়া 4 দিনের ম্যাচ ট্যাচও খেলবে না, আর শুধু শর্টার ফরম্যাটে মনোনিবেশ করা, তাহলেও অনায়াসে 10 বছর আরও খেলে যেতে পারে, এবং ওই 150+ ডেলিভারিতেও যেতে পারে। এবং 2020-21 পর্যন্ত ওর কিন্তু মূল ড্রিম ছিল, আপনি যদি বোলিংয়ের আসপেক্টে বলেন, সেক্ষেত্রে ওর মূল ড্রিম ছিল 150 পার করা। আমার একটা ইন্টারভিউ দিয়েছিল, ইত্তেফাকে ছাপা হয়েছিল, এটা তো পরিষ্কার হেডিংই এটা ছিল সম্ভবত, যে 150 পার করতে চাই, খুব দ্রুত সে 150 পার করতে চায়, এবং তার টার্গেট হচ্ছে 156+ যাওয়া।
160 স্বপ্ন দেখতেছিল না শোয়েবের মতো, কিন্তু 156 ওর জন্য একটা ল্যান্ডমার্ক ছিল এবং মোটেও অসম্ভব মনে হচ্ছিল না। কিন্তু ও পরে করোনার সময় যেটা হলো, করোনার আগেও কিন্তু একটা ইনজুরিতে পড়লো এবং সেই সময়টায় ওর ফিটনেসেও একটু ঝামেলা হচ্ছিল। ওই যে বললাম যে তখন ওর সামনে চয়েস ছিল, হয় লঙ্গার ভার্সন ছেড়ে দাও নতুবা পেস কমাও। পেস কমানোর ব্যাপারটা তখন আলোচনায় আসে নাই। করোনার সময় সে যেটা করলো, করোনার সময় আমাদের অনেক কয়টা ক্রিকেটার, সিলেটে রাহি, বাগেরহাটে রুবেল, তারপর সাইফুদ্দিন ফেনীতে, এছাড়া ব্যাটসম্যানরাও অনেকে নিজে নিজে বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট করে প্র্যাকটিস করছে করোনার সময়টা। সেটা না হয় আরেকদিন করোনার গল্প বলবো, যে করোনার সময় আমাদের ক্রিকেটাররা কেমন করে সময় কাটাতো এবং কি অসাধারণ সব ক্রিয়েটিভ ওয়েতে এরা প্র্যাকটিস করতো। ওই সময় বিকল্প সব উৎস বানায় নিয়েছিল, সাইফুদ্দিন উইকেট বানানো শিখছিল তখন। তো যাই হোক, তাসকিনের কথা বলতেছিলাম। তাসকিন কী করলো, করোনার সময় একটা টিমের সঙ্গে কাজ করা শুরু করলো। সেই টিমটা কারা? সেই টিমটা হচ্ছে তার বেসিক কোচ, একদম ছোটোবেলার কোচ মাহবুব আলী জাকি ভাই। মাহবুব আলী জাকি কিন্তু খুব আন্ডাররেটেড মানুষ। প্রয়োজনে আপনাদের আগ্রহ থাকলে একদিন জাকি ভাইয়ের বাংলাদেশে পেস বোলিংয়ে যেসব অবদান সেগুলো নিয়ে বলবো, যত শিষ্য তৈরি করছেন, এবং জাকি ভাইয়ের সম্পর্কে দু চার কথা বলবো যদি আপনাদের আগ্রহ থাকে। জাকি ভাইয়ের সবচেয়ে ভালো ক্রিয়েশন হচ্ছে তাসকিন। জাকি ভাইকে ইয়েতে ভার্চুয়ালি অ্যাড করলো, তারপরে ও একজন মনোবিদ ওইটার সঙ্গে যোগ করলো। উনি মূলত হচ্ছে আমাদের দেশীয় একজন মনোবিদ, মূলত কি বলবো এটারে, ওই যে ওরা কি বলে লাইভ ট্রেনার, কি নাম আমি ভুলে গেছি। আর একজন হচ্ছে ফিটনেস ট্রেনার, ওই যে ধানমন্ডির ওই ফিটনেস ট্রেনার ভদ্রলোকের নাম ভুলে গেছি। বেশ আমাদের প্রায় সব ক্রিকেটারে আলাদা করে উনি ফিটনেস ট্রেনিং করান, ওনার বেশ নাম করা একটা জিম আছে। যাক, নাম ভুলে গিয়ে ভালো হয়েছে, বিজ্ঞাপন হয়ে যায় তো না হলে। তো ওই ফিটনেস ট্রেনার, ওই লাইফ ট্রেনার, আর হচ্ছে জাকি ভাই, এই হচ্ছে টিম। আর এইটার পুরো লিড দেওয়ার জন্য সাহায্য চাইলো চাচার, মানে খালেদ মাহমুদ সুজন। যে চাচা এই তিনজনের সঙ্গে আলাপ করে একটা শিডিউল বানাবে, সেই অনুযায়ী ও প্র্যাকটিস করবে। এর মধ্যে ওর ওই লাইফ ট্রেনার ওরে দিয়ে আগুনের উপরে হাঁটানো, অমুক তমুক, এগুলো সব করছে। এবং চাচা এবং ওই যে ফিটনেস ট্রেনার, ওরা মিলে ওর জন্য শিডিউল তৈরি করতো। এবং মাহবুব আলী জাকি ভাই মূলত বোলিং অ্যাকশন, বোলিং স্পিড, এইগুলো নিয়ে কাজ করতেন। মানে একটা ম্যাসিভ ওয়ার্ক হতো, ম্যাসিভ। কিন্তু এরা কেউ কিন্তু সরাসরি এসে ওরা নিয়ে কাজ করতে পারতো না, শুধুমাত্র এই ফিটনেস ট্রেনার কাজ করতেন, আর লাইভ ট্রেনার বোধহয় দু একবার ওর সঙ্গে মিট করছেন। বাকিরা সবাই ভার্চুয়ালি ওরা গাইড করতেন। ও ভিডিও করাতো কাউরে দিয়ে ওর বোলিংয়ের, আবার সেই ভিডিও পাঠাতো এই সবাইরে, অ্যাকশানে কোথায় চেঞ্জ করতে হবে। লাইভ ট্রেনার ঠিক করতেন যে ওর লাইফ নিয়ে কি মেডিটেশন করতে হবে, কিভাবে নিজেরে কন্ট্রোল করতে হবে, সব কিছু করা হলো। এই পুরো প্রক্রিয়ার আউটপুট হিসাবে সবচেয়ে বড় যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে ওর ইনজুরি প্রবণতা অনেক কমে গেল এবং ওর স্ট্রেংথ বাড়লো, পেস বাড়লো। তখনই আসলে মনে হচ্ছিল যে ও যে কোনো দিন 150 ক্রস করে ফেলবে। কিন্তু এরপর ও যখন, এর পরপরই যখন আমরা টেস্ট আবার ফিরলাম টেস্ট ক্রিকেটে, ও কিন্তু টেস্টে ফিল্ড, তখন তো ব্যাপক লেখালেখি হলো, সবাই মানে আনন্দিতভাবে ব্যাপারটা করলো। 4 বছর পরে বা 4.5 বছর পরে আবার সাদা পোশাকে তাসকিন এরকম হলো। কিন্তু যেটা হলো, তাসকিন ওই সময় যেটা ফিল করলো, এরপরে একবার কি ওর একটু ইঞ্জুরিজনিত সমস্যা ছিল কিনা আমি শিওর না। কিন্তু ও যেটা ফিল করলো সেটা হচ্ছে যে ও যদি ওই 150-র পেছনে ছোটে, তাহলে ওর ক্যারিয়ার নিয়ে আপোষ করতে হবে, মানে ও টেস্ট লম্বা সময় খেলতে পারবে না। আর দেখেন, তরুণ তরুণ পেসাররা উঠে আসতেছে। আমাদের পিচ্চি হলেও তাসকিন সেই পিচ্চিটা কিন্তু আস্তে আস্তে তো একটু সিনিয়র হচ্ছে। এখন তো অলমোস্ট দলের সবচেয়ে সিনিয়রদের মধ্যে একজন, মুশফিক না থাকলে তো মনে হয় দলের সবচেয়ে সিনিয়র সেই। তো যতই পিচ্চি বলি, বড় হচ্ছে, বয়সের একটা প্রভাব পড়বে। ফলে এই বয়সেও যদি এসে পেসের পেছনে ছোটে, 150-র পেছনে ছোটে, তাহলে টেস্ট ক্যারিয়ারটা লম্বা হবে না, টেস্ট খুব দ্রুত ছেড়ে দিতে হবে। কিন্তু ওই যে বলছি যে ছোটোবেলার ড্রিম হচ্ছে টেস্ট ক্রিকেটে ভালো করা, ফলে ও কিন্তু পেসের সঙ্গে আপোষ করছে। আপনারা দেখবেন যে ইদানিং ওর কন্ট্রোল, লাইন লেন্থ অনেক ভালো। গত 2 বছরে সম্ভবত শর্টার ফরম্যাটে ওয়ার্ল্ডের বেস্ট বোলারদের একজন, মানে সাকসেস রেটের দিক থেকে। আবার টেস্টেও সে মোটামুটি ভালো করতেছে। আবার এই যে টেস্ট খেললো, ইন্ডিয়া টেস্ট খেললো, এটাও কিন্তু অনেক দিন পরে খেললো, মাঝে একটা বড় ব্রেক নিতে হয়েছে তাকে। সে এখন কন্টিনিউয়াসলি সবগুলা পারে না, কিন্তু শর্টার ফরম্যাটেই তার সাকসেস বেশি। কিন্তু ছাড় দিতে রাজি না, ওর টেস্ট খেলতেই হবে। এবং দেখতেছেন এখন 125-30-এও বল করে, 135-এও বল করে। এই টেস্টের ফার্স্ট ইনিংসে দেখছিলাম তো প্রায় 130-এর আশেপাশে ঘুরতেছে, মানে তাসকিনের চেয়ে সেটা অলমোস্ট 20 কিলোমিটার কম। কিন্তু তাসকিন সেটা দিয়ে কিভাবে সাকসেস পেতে হয় সেটা দেখায় দিছে। সে মাশরাফির শিষ্য,
মাশরাফির মতোই জানে যে পেস কমাইলেও কিভাবে সাকসেস পেতে হয়, ফলে পেসের নেশা সে বাদ দিয়ে দিছে, গতির নেশা বাদ দিয়ে দিছে, দিয়ে এই টেস্টের জন্য লড়াই করছে, এই সাদা জার্সিটার জন্য লড়াই করছে। হয়তো আজকে জয় আসে নাই বলে তাসকিনের মনটা খারাপ, কিন্তু আমি নিশ্চিত তাসকিন এই বোলিংটা করে গেলে খুব দ্রুত সে আমাদেরকে ভালো ভালো জয় এনে দিতে পারবে। আসলে কি বলবো, এই দুঃখের কথা তো বলতে ইচ্ছা করে না, আমাদের বোলাররা তো কোথাও ঘাটতি রাখতেছে না, অ্যাটলিস্ট ফাস্ট বোলাররা। আজকে 4-5টা সেন্সেশনাল বোলার আমাদের এখানে গেছে, দেখেন নাহিদ রানা কিন্তু এই ম্যাচে খেলেও নাই, তারপরেও আমরা কত ডিসিপ্লিন বল করতেছি, কত সুন্দর বল করতেছি। কারণ ব্যাটসম্যানরা যদি কিচ্ছু না পারে, একটা স্কুল টিমের ব্যাটিংটাও করতে না পারে, তাহলে এরা কি করবে বলেন? এই তাসকিন, নাহিদ, হাসানরা কিভাবে ম্যাচ জিতাবে? শুধু বোলিং করে তো ম্যাচ জেতা যায় না, কিছু রান তো স্কোর বোর্ডে লাগে, তারপরে না 20 উইকেট নেওয়ার প্রশ্ন। তো যাই হোক, হিরো মন খারাপ করার কিছু নেই। এবার সেই বই লেখার গল্পটা বলি ছোট করে, কন্টেন্ট বড় হয়ে গেল। বলছিলাম ছোট ছোট করবো, তারপরেও বড় হয়ে যাচ্ছে। দেখেন, বই লেখার ঘটনাটা হচ্ছে, মাশরাফির বইটা আমি লিখছিলাম, সেটা নিয়ে আপনারা কেউ খুশি কেউ অখুশি, সেটা আলাদা কথা, কিন্তু ঘটনাটা তো বড় ছিল। ওই সময় বাংলাদেশ ন্যাশনাল টিমের সব ক্রিকেটার একসঙ্গে এসে, কোচ, ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট কোচ সবাই একসঙ্গে এসে মঞ্চে উঠে দাঁড়ায়। এরকম ঘটনা বাংলাদেশের ইতিহাসে এর আগে পরে ঘটে নাই। একদম সবাই একসঙ্গে মঞ্চে দাঁড়ায় বইটা ওপেন করছিল। ওই সেশনটা মাথায় রাখছিল সাকিব আর তামিম। ওরা প্রচুর মজার মজার প্রশ্ন করছে, ফাজলামও প্রশ্ন করছে আর কি, মজার মজার না বলে। আমাদের ক্রিকেটারদের ভিতরে রিলেশন তো খুব দুষ্টুমির রিলেশন। তো তাসকিন ওই সময় উঠে দাঁড়ায় আমার একটা প্রশ্ন করছিল যে, দাদা মাশরাফি ভাইরে নিয়ে একারে নিয়ে বই লিখবেন, বাকিদের নিয়ে বই লিখবেন না? ইঙ্গিতটা খুব পরিষ্কার যে দাদা আমারই নিয়ে বই কবে লেখা হবে। তো সেই সময় আমি কিছু বলার আগে মাশরাফি ওরে বলছিল যে, হিরো তোরে নিয়ে অবশ্যই বই লেখা হবে, তুই শুধু এই পারফরমেন্সটা করে যা, একটু সাদা পোশাকে ভালো করিস, তোর যেটা ড্রিম সেটা যদি করতে পারিস, তোরে নিয়ে অবশ্যই বই লেখা হবে। আজকে তাসকিন এই 2024 সালে আপনারা বলতেছি, আমি তো গন কেস, আমি তো বুড়ো হয়ে গেছি, আর হয়তো আমার দিয়ে ওই রকম জীবনী বা কষ্টসাধ্য বই হবে না, কিন্তু আমি লিখি বা না লিখি, এই দেশের ফাস্ট বোলিংয়ের গল্প লিখতে হলে আপনার নিয়ে একটা বই লিখতেই হবে। আমাদের দেশের ফাস্ট বোলাররা যে একটা ক্যারিয়ারের জন্য কত কষ্ট করতে পারে, এবং একটা টেস্ট খেলার স্বপ্নে কত স্যাক্রিফাইস করতে পারে জীবন থেকে, সবটা তো বললাম না হিরো, আপনি তো জানেন, অনেক কিছু জেনেও চেপে গেলাম। সেগুলো লেখার জন্য তো একটা বই লাগবে। নিশ্চয়ই তরুণ কোনো লেখক, তরুণ কোনো সাংবাদিক সেই উদ্যোগটা নেবে, আমার সর্বোচ্চ সহায়তাটা তাকে আমি করবো, এই কথা দিচ্ছি, দেবো। হিরো বই লেখা হবেই। সবাই ভালো থাকবেন।